আচ্ছা, এটা হচ্ছে অবতল লেন্স নিয়ে প্রশ্ন। পিকচার একটু ঝাপসা আছে। আহ, আমি বুঝাই দিলে একটু চেষ্টা করবো আঁকতে। বলছে দেখাও যে অবতল লেন্স সর্বদা লক্ষ্যবস্তুর চেয়ে পরিমিত আকারের অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠন করে। তাহলে এখানে যেহেতু তোমার যথেষ্ট ঝাপসা, কাজে এটা তোমাকে একটু উদ্ধার করতে হবে আর কি আজকে, মোটামুটি ভাবে। তাইলে যেটা যেভাবে করবা, অবতল লেন্সের চিত্রটা কেমন হবে সেটা একটু বোঝার চেষ্টা করো আগে। অবতল লেন্সে কি বাস্তব প্রতিবিম্ব হয় নাকি হয় না? অবতল আয়নায় হয়, কিন্তু অবতল আয়নার সাথে কার মিল আমি বলছিলাম? অবতল আয়নার টার্মিনোলজি কার সাথে মিলে এটা বলছিলাম কিন্তু আমি। অবতল আয়নার ক্রিয়ানীতি কোন লেন্সের সাথে মিলে? উত্তর লেন্সের। উত্তল লেন্স। আর উত্তল আয়নার কার্যনীতি অবতল লেন্স। অবতল লেন্স। তাহলে উত্তল আয়না কি বাস্তব প্রতিবিম্ব গঠন করতে পারছিল? না স্যার। তাহলে একইভাবে অবতল লেন্স কি বাস্তব প্রতিবিম্ব গঠন করতে পারবে নাকি পারবে না? স্যার পারবে না। পারবে না। তাহলে এখানে প্রতিবিম্বটার অবস্থাটা এরকম আর কি। তাহলে এখানে যেটা যেমনি আঁকতে হবে সেটা আমি একটু বলে দিই, যে তিনটা লেন্স নিচে নিচে আঁকতে হবে। এই যে আহ, একই ধরনের রেখা থাকবে। এই যে এল এল ড্যাশ যে রেখাটা না, এই রেখাটা তিনটা লেন্সের এল এল ড্যাশ একই বরাবর দিতে হইব। ঠিক আছে? তিনটা লেন্স না, আসলে একটা লেন্সেরই জন্য তিনটা পজিশন। তাইলে ওই মানে প্রথমে অনুভূমিক রেখা বা হরিজন্টাল লাইন দিবা, তারপরে উলম্ব রেখা দিবা, তারপরে তিনটা সমান দাগ, ওই যে এল এল ড্যাশ যে দাগটা, এল এল ড্যাশটা বুঝতে পারছো কোনটা? উপরে এল আর নিচে কি এল ড্যাশ, সেই দাগটা এই একই বরাবর দিয়া লেন্সটা আঁকবা। ব্যাপারটা বুঝছো? বলো কি কি করবা। হ্যাঁ স্যার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা আসলে একটু ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু কিছু করার নেই। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অবতল লেন্স থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে এটা আসে। এখন এই জন্য মানে এটা একটু ঝামেলা, পোলাপান করতে চায় না, কিন্তু শিখে রাখা উচিত। এখন এই জন্য আমি বলছি যে শিখে রাখতে হবে। তাইলে এই এল এল ড্যাশ প্রত্যেকটা লেন্সের জন্য এল এল ড্যাশ দিবা। আর মাঝে আলোক কেন্দ্রটা দেখায় নেই, সেটা একটু দেখো। আলোক কেন্দ্রটা ও, আলোক কেন্দ্র না, বলস না কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি তাসিন সাহেব, পরে কি বুঝে গেছে সব স্যার প্র্যাকটিক্যাল? কোনটা? ইয়ে স্যার, বুঝতে পারছি। কোনো ঝামেলা লাগছে? না স্যার। এটা যদি না বুঝাইতাম, এটা ইন্টারমিডিয়েটের যে বুঝছি না। আচ্ছা স্যার, ছকে যে অফসেট পেপারের মধ্যে কি ছকটা পাতলা করে করব? অফসেট কোনটা? পেপারের মধ্যে কি ছকটা পাতলা করে করব? যেটা ইচ্ছা। আহ আমার মনে হয় না যে পাপেল করে করার প্রয়োজন আছে, যদি সম্ভব হয়। এমনি কি হয় না অফসেট পেপারে? অফসেট পেপার মানে আস্তে এফোর পেপারে যদি পাপেল করে করে করতে পারো। হবে। এটা আমি নিতেছি। স্যার এখানে হিসাবে স্যার যান্ত্রিক ত্রুটি কি শূন্য ধরছি আমরা? কেন যান্ত্রিক ত্রুটি নিয়ে তোমার এত কি? না স্যার, এক জায়গায় দেখেছিলাম যে ওখানে যান্ত্রিক ত্রুটি নিয়েও মানে কাজ করে। যান্ত্রিক ত্রুটি কেমনি নির্ণয় করতে হয় জানো সেটা? জি স্যার। হ্যাঁ, বলো কেমনে। স্যার ভার্নিয়ার স্কেলার প্রধান স্কেলের শূন্য দাগ যদি একবারে মিলে যায় তাহলে এটার মধ্যে ত্রুটি নাই। আচ্ছা আচ্ছা। আর যদি না মিলে তাহলে কারেকশনটা করবা কেমনে? স্যার এখানে স্যার ডানে স্যার না গিয়ে মিললে স্যার ওই, যদি ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকে তাহলে স্যার ঋণাত্মক হবে, আর বাম দিকে থাকলে ধনাত্মক।
শিখেছিলাম এদিকে আমি বলছিলাম না? হ্যাঁ স্যার। ইয়ে স্যার বলছিলেন। হ্যাঁ তাহলে তো ভালোই। তাইলে কি করে? যান্ত্রিক ত্রুটি বের করে এটা পাঠ সংশোধন করা যায়, কোনো সমস্যা নেই। আহ, এখন কিন্তু আমরা যান্ত্রিক ত্রুটি কনসিডারেশন আনি না কেন? কারণ এডওয়ার্ড এগুলি সব যান্ত্রিক ত্রুটি ঠিক করে রাখে, 0 0 মিলে প্রত্যেকটা। আমাদের ল্যাব স্ট্রাকচার আছে না এডওয়ার্ড, ও ঠিক করে রাখে সব। ঠিক আছে, এই জন্য এটা নিয়ে আমি টেনশন করি না। তাইলে এটা পাতার লোকেরা তো যেমনি তো অসুবিধা নাই। তাহলে এবার আমি তোমাদের যেটা বলছি সেটা কি বুঝতে পারছো কিনা? প্রথমে প্রশ্নটা তোলো তো। দেখাও যে অবতল লেন্স সর্বদা লক্ষ্যবস্তুর চেয়ে খর্বিত আকারের অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠন করে, এই কথাটা লেখো। প্রথমে এই কথাটা লেখো, চিত্র দিয়ে আর কি এটার উত্তর দিতে হয় পুরো প্রশ্নটা। বুঝছো? বলো। স্যার তুলতেছি। প্রশ্নটা তোলো, আর এটা চিত্র দিয়ে উত্তর হয়। ঠিক আছে? স্যার প্র্যাকটিক্যাল খাতা কি সব সাবজেক্ট একসাথে নেবে? হ্যাঁ, স্যার সব সাবজেক্টের খাতা কি একসাথে নেবে নাকি আলাদা আলাদা? প্র্যাকটিক্যাল ইয়েস স্যার। না, যেই স্যারের যে সময় মনে হলে ওই সময় নেবে। এটা স্যারের মন মর্জি। স্যার সেকেন্ড লাইনটা কি লেখা? এই যে আকারের অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে? ইয়েস স্যার। দেখো যে অবতল লেন্স সর্বদা লক্ষ্যবস্তুর চেয়ে খর্বিত আকারের অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠন করে। প্রশ্নটা লেখো, তারপরে দেখতেছি কি করা যায়। স্যার লিখেছি। দেখো বাকি থাকতে আছে কিনা তারা। স্যার আছে স্যার। কি দেবজিৎ কি টিকা দিতে গেছিল নাকি? না স্যার 9 তারিখ। তোমাকে কি রেজাল্ট দিয়ে দিছে স্যার কিসের? বার্ষিক? না স্যার এখনো দেয়নি। কবে দিবে বলছে? এখনো কিছু শুনিনি। হুম। তাহলে লিখছো কিনা দেখো যে অবতল লেন্স সর্বদা লক্ষ্যবস্তুর চেয়ে খর্বিত আকারের, আর লক্ষ্যবস্তু যা তার চেয়ে একটু ছোট আকারের আর কি, অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠন করে। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব আর সোজা হয়। ঠিক আছে, এই প্রশ্নটা লেখা হয়ে গেছে আশা করি। এবার তোমাদের পুরো পেজটা আমি করতেছি, তোমরা দেখে দেখে আঁকো, সময় নিবা কিন্তু এটা সময় নিয়ে সুন্দর করে রাখবা। পুরো পেজটাই তোমাদের আমি দেখাইলাম, তোমরা এটা বড় করে জুম করে করে আঁকো আর কি। তাহলে কি করবা দেখো, আমি তোমাদের আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একই পেজে তোমাকে চিত্র 3টা আঁকতে হবে, একই পেজে। ঠিক আছে? ফার্স্ট অফ অল তাহলে একটা পূর্ণ পৃষ্ঠা ইউজ করো চিত্রটা আঁকার জন্য। আর তুমি প্রধান অক্ষগুলি 3টা নিয়ে নাও, একটা গ্যাপে গ্যাপে নিয়ে নাও। তারপরে হইতেছে তুমি এল এল ড্যাশ গুলি নিয়ে নাও, 3টা লাইন একই বরাবর নিতে হবে। 3টা লাইন, কোন 3টা লাইন বলো দেখি? এল এল প্রাইম। এল এল প্রাইম। তাহলে মাঝে ও বিন্দু দিয়ে দিবা, আলোক কেন্দ্রটা দেখাই দিতে পারলে ফাইনাল। ভালো। তারপরে তারপরে অবতল লেন্সটা আঁকবা। এই পর্যন্ত কাজ করে তারপরে আমার সাথে কথা বলো। ঠিক আছে? হরিজন্টাল লাইন আঁকবা, এল এল প্রাইম আঁকবা, তারপরে লেন্সটা আঁকবা।
এই পর্যন্ত কইরা তারপরে আমার সাথে কথা বলো। সিস্টেম আমি বলে দিতেছি কেমনে কেমনে করবা। ঠিক আছে, বলো কতক্ষণ লাগবে এতটুকু কাজ করতে? হ্যাঁ বলো। 15 মিনিট। না ওই যে পর্যন্ত পার্থ, ওই যে অবতল লেন্স পর্যন্ত আঁকবা। তারপরে রেখা টেখা কেমনে দিবে ওগুলি একটু জাইনা দেও আমার কাছ থেকে। প্রথমে একটু জানার চেষ্টা করো তারপরে দাও। স্যার ছবিগুলো স্যার অনেক ঘোলা। ঠিক আছে। হ্যাঁ ছবিগুলি খোলা, এই জন্যই তো আমাদের রিপ্রোডাকশন করতে হচ্ছে এগুলি, কিছু করার নেই। একটু কষ্ট করে করো। হ্যাঁ এরপরে আমাদের সমস্যা হবে না আশা করি। তোমরা সিম্বল গুলি এখন দিও না, সিম্বল তোমার এখন দিতে হবে না, সিম্বল পরে দাও। একদম সবগুলি চিত্র কমপ্লিট করে তারপরে অক্ষর দিবা। ঠিক আছে, এখন যেটা করবা, প্রধান অক্ষর দিবা, এল ড্যাশ দিবা 3টা বরাবর, একই সাইজে দিবা, দরকার হলে স্কেল দিয়ে মাইপা মাইপা দিবা। তারপরে লেন্সটা কমপ্লিট করবা, এই পর্যন্ত করো। কইরা তারপরে কথা কও। স্যার রশ্মি কি পরে আঁকবো? হ্যাঁ রশ্মি পরে আঁকবা। এখনো আঁকবা হইতেছে লেন্স পর্যন্ত আঁকবা। আর অ্যাসিওর করবা এল ড্যাশ একই বরাবর আছে। বুঝলা? বলো। ইয়েস স্যার। এই পর্যন্ত করো, একটু স্লো করো, তাড়াহুড়া করে না, তাড়াহুড়া করলে শিখতে পারবা না। তাড়াহুড়া করলে, যেগুলো নাকি তাড়াহুড়া করে মানুষ যদি শিখে, ওই শিখা স্থায়ী হয় না, মানুষ ভুলে যায় কদিন পরে। একটু স্লো শেখা উচিত, যদি আমাদের সুযোগ থাকে না ওইভাবে, যেহেতু আমাদের এক্সাম টেক্সাম থাকে। শেখাটা হওয়া উচিত স্লো, আস্তে আস্তে শিখতে হবে, মাথার মধ্যে ঢুকাইতে হবে যাতে না ভুলি। স্যার প্র্যাকটিক্যাল খাতায় ওঠানোর বিষয় কি স্যার পরে বলবে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল নিয়ে এতটা চিন্তা করতেছিস কে? স্যার অনেক স্যার বলেছিলেন যে যে ক্লাস করবে তাড়াতাড়ি করে রেখো, পরে টাইম পাবো না। কি করবে না? বলছে যে তাড়াতাড়ি মানে করে রাখতে, সব কমপ্লিট করে রাখতে, যখন পরে জমা দেওয়ার সময় ডেট দিলে স্যার টাইম পাবো না করার। এটা নিয়ে তুই টেনশনে? হ্যাঁ, 9-10 এ যদি আমার ক্লাস না পাস তাহলে তো আমার মিস করবি, বুঝছিস? খেয়াল একদম, কয়দিন ক্লাস করছিস তো তারপরে মিস করবি চরম ভাবে আমার। হ্যাঁ তোর কাছে মনে হইব যে স্যারে তো অনেক রাগী মানুষে কয়, কিন্তু স্যারের ক্লাসই ভালো লাগতো, তোর কাছে এরকম মনে হইব। তবে আজকে আজকে আপনাদের যে জিনিস শিখাইলাম, ঠিক আছে, দেখছস কেমন করে রিডিং নিতে শিখাইলাম, আমার গেল কিন্তু 2 দিন, আমি কিন্তু করি নাই তাতে। 2 দিন গেছে, আমি কিন্তু তাতে পিছপা হই নাই। ঠিক আছে, নিচে দিছি কিন্তু 2 দিন, পিছপা হইলাম না। ইয়েস স্যার। আর ক্লাস যে করাইছি থিওরিটিক্যাল ক্লাস, ওইটাও কি খারাপ লাগছে খুব? না স্যার। স্যার আপনার ক্লাস স্যার কম পাইছে স্যার। হ্যাঁ স্যার ফিজিক্স ক্লাস অনেক কম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা 10 এ কমপ্লিট করা হবে আর কি। স্যার আপনি কি 10 এতে কোনো ক্লাস নেন? 10 এই সেকশনে কেমিস্ট্রি আছে আমার, এই সেকশন বোধহয় আমাকে পাবে, বি না পাইতে পারে, এ আর বি পাবে। মানে এই রাগী স্যারটারেই তারা মিস করবে যদি ক্লাস না থাকে তবে।
লাগাই রাখো, তিন দুটো ডিস্টার্ব করবে। লাগাই রাখো, একটা রাখো, সামনে ডাইনে রাখো, ডিস্টার্ব টু মাচ। এইগুলো বললো, এখন সিম্বল দিও না কিন্তু, এবিসিডি এখন দিও না, পরে। তো শুধু লেন্সটা আঁকা হয়েছে। হ্যাঁ, বাকি সবার কি অবস্থা? হয়েছে স্যার, আরেকটা মিনিট লাগবে। তাহলে করো। কলেজ কি আবার বন্ধ দিব? এই উপলক্ষে অনুষ্ঠান। তাহলে দেবজিৎ সাহেব কমপ্লিট। হুম, বলো। তো হয়েছে। হয়েছে? হয়েছে? ইয়েস স্যার। এরপরে কাজ যেটা করবা সেটা সবাই মনোযোগ দিয়ে শোনো, কারণ এই চিত্র আঁকা খুব কষ্ট। আস্তে আস্তে আঁকো, তাড়াহুড়ো করো না। তারপরে আলোক কেন্দ্র থেকে এখন কম্পাস নিবা। কম্পাস নিয়ে কি করবা? এই তুমি একটা ব্যাসার্ধ নিয়ে এফ চিহ্নিত করবা। আলোক কেন্দ্র থেকে যত দূরে এফ নিবা, এফ থেকে তত দূরে টু এফ নিবা, বাম দিকে আর কি। আর ডান দিকে সেটা হয়ে যাবে এফ প্রাইম আর টু এফ প্রাইম। উত্তর লেন্সে বাম দিকে প্রাইম গুলি থাকে, ডান দিকে নর্মাল গুলো থাকে। অবতল লেন্সে বাম দিকে নর্মাল গুলো থাকে, ডান দিকে প্রাইম গুলো থাকে বা ড্যাশ গুলো থাকে। তাইলে ওইটা করবা আর কি, দুই সাইডেই নিবা, কারণ লেন্সের দুই পৃষ্ঠে কিন্তু আলোর প্রবেশের জন্য উন্মুক্ত থাকে, কাজে দুই পৃষ্ঠই দেখাইতে হবে। তাইলে এফ গুলি চিহ্নিত করে ফেলো। সিম্বল পরে ইউজ করবা, সিম্বলের জন্য জায়গা রাখো। করছো কি না কও? হ্যাঁ, বলো। জি স্যার, করছি। এখন মানে কম্পাস দিয়ে এটা করছো? করছি। হ্যাঁ, করো, শেষ করো।
তো করেছি। হ্যাঁ, এখন যেটা করবা ওই সবগুলি নিছো ডিস্টেন্স, এরপরে যেটা করবা সেটা হচ্ছে তুমি মোটামুটি 3টা পজিশনে লক্ষ্যবস্তু নিবা। এই যে দেখো বাম দিকে তোমার 2f এর বাইরে নিবা লক্ষ্যবস্তু, প্রথম চিত্রে 2f এর বাইরে নিবা, পিকিউ হইতেছে লক্ষ্যবস্তুটা। আর দ্বিতীয় চিত্রে এফ আর 2f এর মাঝে কোথাও লক্ষ্যবস্তু নিবা। আর তৃতীয় চিত্রে কি করবা, আলোক কেন্দ্র আর এফ এর মধ্যে কোথাও লক্ষ্যবস্তু নিবা। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, 3টা লক্ষ্যবস্তু একই লক্ষ্যবস্তু আর কি, পিকিউ, ওটা কিন্তু অন্য কিছু দেওয়া হয়নি। এবং 3টা লক্ষ্যবস্তুর সাইজ একই সাইজের নিতে হবে, সমান। এই কাজটা করো। প্রথম চিত্রে নিবা 2f এর বাইরে, দ্বিতীয় চিত্রে নিবা এফ এবং 2f এর মধ্যে, তৃতীয় চিত্র বা 3 নাম্বারটায় নিবা আলোক কেন্দ্র আর এফ এর মধ্যে। 3টা লক্ষ্যবস্তু সমান করে এঁকে ফেলো। নাও, করো এই কাজ। ধাপে ধাপে দিতেছি এই জন্য। লক্ষ্যবস্তু কি একটু মেপে টেপে নিও আর কি। একই লক্ষ্যবস্তু দিবা, কিন্তু একই লক্ষ্যবস্তুর জন্য তোমার প্রতিবিম্বের সাইজ আলাদা আলাদা আসবে। ঠিক স্যার আছে? নিয়ে 3টা নিছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড। 3টা নিয়ে নিছো সবাই, পিকিউ। নাম কিন্তু পরে দিবে, এখন দেওয়ার দরকার নেই। এখন তুমি ওই যে প্রধান অক্ষের সমান্তরাল রেখা, 3টার মধ্যেই প্রধান অক্ষের সমান্তরাল রেখা এঁকে দাও। 3টা চিত্রের মধ্যেই প্রধান অক্ষের সমান্তরাল রেখাটা আঁকো। আঁকছো নাকি? প্রধান অক্ষের সমান্তরাল লক্ষ্যবস্তু শীর্ষ পি থেকে প্রধান অক্ষের সমান্তরাল রেখাটা আঁকো। প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রতিসরণের পরে কোন বিন্দু দিয়ে যায়? এফ। এফ দিয়ে যায়। ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু দিয়ে যায়। তাহলে 3টারই সমান্তরাল রেখাটা আঁকো। এসে 3টারই সমান্তরাল আঁকছো কিনা কও? প্রধান অক্ষের সমান্তরাল। হ্যাঁ জি স্যার আঁকছি। হ্যাঁ, এরপরে কি করবা? সমান্তরালটা ওই প্রত্যেকটা চিত্রের মধ্যে সমান্তরালের কাহিনী শেষ করবা। লেন্সের মধ্যে যে বিন্দুতে যে মিলিত হইলো, ওই বিন্দু আর এফ এর সাথে স্কেল বসায়া তুমি পিছনের দিকে ডট ডট দাও আর উপরের দিকে এইটাকে উঠাই দাও আলোক শিদারে। প্রধান অক্ষের সমান্তরাল রেখাটা এল এল ড্যাশ যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা আর এফ ওই বরাবর স্কেল বসাও। স্কেল বসায়া এফ থেকে ওই বিন্দু বরাবর ডট ডট দাও আর উপরের দিকে রেখা উঠাই দাও। এটা করো। না বুঝলে কিন্তু জিজ্ঞেস করো। কি না বুঝতে পারছো অনেকে? হ্যাঁ, স্যার বুঝতে স্যার পেরেছি। আলোর জায়গা স্যার একটু আনতে হবে।
স্যার হ্যাঁ, তো সমান্তরাল রেখাগুলো যেগুলো সেগুলো কি মানে স্যার আমার মাপ মতো মানে এই যে আনুমানিক ভাবে যদি মানে দেখা যায় যে সমান্তরাল ওইভাবে। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবেই ওইভাবেই নিতে হবে। নিছো তাহলে এফ এর সাথে মিলাইছো, লেন্সকে যে বিন্দুতে যে কাট করলো তার সাথে মিলাইছো। ইয়েস স্যার। তাইলে মিলাইছো, এটা মিলাইলা। এরপরে যেটা করবে, এরপরে সোজা আরেকটা কাজ বাকি সামান্য, সেটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে পাঠাই দাও, সোজাসুজি চলে যাবে আর কি। তিনটার মধ্যে ওই আলোক কেন্দ্র দিয়ে পাঠাও, মাঝে আলোক কেন্দ্র দিও, এল এল ড্যাশের মাঝে ও দিবা, বুঝছো? ইয়েস স্যার। ওটা করো, আলোক কেন্দ্র দিয়ে করো, পাঠাও। তাহলে প্রতিবিম্ব খুব ছোট ছোট হইব, এটা দিয়ে মনে কিছু করো না, এরকমই আসবে, ওর চেয়ে বেটার সম্ভব না আর কি। আর এখানে চেষ্টা করতে হবে পেজটা পুরো ইউজ করতে হবে, লেন্সটা একটু বড় করে আসতে হবে, যাতে প্রতিবিম্ব গুলো একটু বড় দেখায় সামান্য। আলোক কেন্দ্রটা দিতে পারছো কিনা? স্যার দিয়েছি। হ্যাঁ, এবার তাহলে দেখো, তোমার অঙ্কন যদি সব ঠিক থাকে, তিনটা চিত্রেই কিন্তু তুমি দুইটা প্রতিসহিত রশ্মি একটা বিন্দুতে মিলছে নাকি মিলে নাই? মিলেছে। মিলেছে, তাহলে তিনটা প্রতিবিম্ব চটা চটা এঁকে ফেলো। তিনটা প্রতিবিম্ব তিনটা প্রতিবিম্ব যে আঁকবা, প্রত্যেকটা প্রতিবিম্ব ডট লাইন দিয়ে আঁকার চেষ্টা করো আর কি, কারণ অবাস্তব প্রতিবিম্ব হবে তো, এই জন্য। পারবা কিনা? স্যার অনেক ছোট তো তাই ডট লাইন স্যার মানে স্যার মিশে যায়। হুম, স্যার প্রতিবিম্ব তো স্যার অনেক ছোট তাই স্যার ডট লাইনটা মিশে যায়। ডট লাইন মিশে গেলে তাহলে পূর্ণটাই আঁকো, আর কি করবা? এবার বলো। পারছো কিনা তিনটা প্রতিবিম্ব? ইয়েস স্যার। তাহলে প্রথম প্রতিবিম্বটার নাম দাও P1Q1, দ্বিতীয়টার নাম দাও P2Q2, তৃতীয় প্রতিবিম্বের নাম দাও P3Q3। ওইটা দাও, যতই তোমার আলোক কেন্দ্রের সামনে আসবে ততই আর কি সাইজ একটু বড় হবে, কিন্তু কিন্তু হবে না, কখনোই লক্ষ্যবস্তুর চাইতে সমানও হবে না, লক্ষ্যবস্তুর চাইতে বড়ও হবে না। বুঝছো? বুঝছো কি বললাম? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে তিনটা প্রতিবিম্বই কিন্তু লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়েছে, যতই তুমি আলোক কেন্দ্রের কাছে গেছো ততই কিন্তু প্রতিবিম্বের আকার বাড়ছে, কিন্তু কখনো লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় নাই, আর লক্ষ্যবস্তুর সমানও হয় নাই, হয়েছে? নো স্যার। এবার বাদ বাকি সিম্বল গুলো দিয়ে ফেলো, পি কিউ দাও,
তারপরে বাম দিকে এফ আর টু এফ দাও, ডান দিকে এফ প্রাইম আর টু এফ প্রাইম দাও, আর এল ও এল ড্যাশ দাও, এভাবে সব দিয়ে যাও। পারলা কিনা তো বললা না তো। ইয়েস স্যার, পেরেছি। Yes, sir, পেরেছি। তো পেরেছি। তাহলে চেক করো যে কোনো জায়গার ভিতরে কিছু বাকি রইলো কিনা। বাকি থাকলে বলো। হয়েছে যে লেখো। জি স্যার। হ্যাঁ, তাহলে নিচে চিত্রের নিচে লেখো P1 Q1 লেস দেন P2 Q2 লেস দেন P3 Q3, এই কথাটা লেখো। তো লিখেছি। এবার বর্ণনাটা আমি পড়ে দিতেছি, বর্ণনাটা পড়ে একটু এটা লিখবো আর কি। বলছে যে চিত্রে আহ বলা হচ্ছে চিত্রে অবতল লেন্সটি এল এল প্রাইম যার আলোক কেন্দ্র ও এবং প্রধান অক্ষ এফ ও এফ প্রাইম। উত্তল লেন্সের জন্য ছিল তা এফ প্রাইম ওয়েভ, এখানে এফ ও এফ প্রাইম। তাহলে চিত্রে অবতল লেন্সটি এল এল প্রাইম যার আলোক কেন্দ্র ও এবং প্রধান অক্ষ এফ ও এফ প্রাইম। একই লক্ষ্যবস্তু পি কিউ কে প্রধান অক্ষের উপর লম্বভাবে একই লম্বভাবে আলোক কেন্দ্র থেকে বিভিন্ন দূরত্বে রেখে P1 Q1 P2 Q2 P3 Q3 প্রতিবিম্ব পাওয়া গেছে। প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সিধা। লক্ষণীয় যে লক্ষ্যবস্তুকে যতই লেন্সের নিকটে আনা হয় প্রতিবিম্বটি ততই আকারে বড় হতে থাকে, কিন্তু কখনোই এটি আকারে অপেক্ষাকৃত কিন্তু কখনোই এটি লক্ষ্যবস্তুর সমান বা তার চেয়ে বড় হয় না। সুতরাং অবতল লেন্স সর্বদা লক্ষ্যবস্তুর চেয়ে পূর্বিত আকারের অবাস্তব ও সিধা প্রতিবিম্ব গঠন করে। এটা হচ্ছে লেখাটা। তাহলে একটু চেষ্টা করে লিখতে, না বুঝলে বলো আর কি। পারছো নাকি? মানে বর্ণনাটা বুঝতে পারতেছো নাকি না বুঝলে বলো। যদিও যথেষ্ট খোলা। বুঝতে পেরেছেন? এফ ও এফ প্রাইমের পরে কি লিখলেন? বলছে চিত্রে অবতল লেন্সটি এল এল প্রাইম যার আলোক কেন্দ্র ও এবং প্রধান অক্ষ এফ ও এফ ড্যাশ। হ্যাঁ, একই লক্ষ্যবস্তু পি কিউ কে প্রধান অক্ষের উপর লম্বভাবে আলোক কেন্দ্র থেকে বিভিন্ন দূরত্বে রেখে, ওটা হবে দূরত্বে রেখে P1 Q1 P2 Q2 P3 Q3 প্রতিবিম্ব পাওয়া গেছে। দাঁড়ি
প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সিধা। লক্ষণীয় যে লক্ষ্যবস্তুকে যতই লেন্সের নিকটে আনা হয় প্রতিবিম্বটি ততই আকারে বড় হতে থাকে, কিন্তু কখনোই এটি আকারে লক্ষ্যবস্তুর সমান বা তার চেয়ে বড় হয় না। সুতরাং অবতল লেন্স সর্বদা লক্ষ্যবস্তুর চেয়ে পরিমিত আকারের অবাস্তব ও সিধা প্রতিবিম্ব গঠন করে। আরেকবার পড়ে দিলাম, দেখো এখন পারো কিনা। তো একই এর পর উপরে কি লেখা? হুম, একই এটা এটা কিছু একটা ছিল, কিন্তু এটা না লিখলে অসুবিধা নেই। একই লক্ষ্যবস্তু লেখো, একই লক্ষ্যবস্তু। বলা কোথাও বুঝো না এরকম আসো, আছে কিছু। বিভিন্ন দূরত্বের পর কি ওটা কি থেকে? বিভিন্ন দূরত্বে রেখে, দূরত্বের বলছে, দূরত্বের না, দূরত্বে রেখে। ঠিক আছে। হুম।
লেগেছি। পুরোটা? ইয়ে স্যার। তাহলে ধারণাটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ আচ্ছা, স্যার বুঝেছি। তোমার কি লেখা হয়েছে? তাকে মিটলাম। হয়েছে দেবজিৎ তোমার? হয়েছে স্যার। তারপরে বলছে লেন্সের ক্ষমতা বা পাওয়ার অফ এ লেন্স। তাহলে বলছে কোন লেন্সের আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে লেন্সটির ক্ষমতা বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়, পিটা বড় হাতের হবে। যাই হোক, সমীকরণ একটি লেন্সের ফোকাস দূরত্ব যত কম এর ক্ষমতা তত বেশি, এর ফোকাস দূরত্ব যত বেশি এর ক্ষমতা তত কম। সুতরাং একটি লেন্সের প্রধান ফোকাস আলোক কেন্দ্র থেকে যত কম দূরে অবস্থিত, লেন্সটির ক্ষমতা তত বেশি। ফোকাস দূরত্ব যত কম, লেন্সের ক্ষমতা তো বেশি। আলোক কেন্দ্র থেকে ফোকাস মানে ফোকাস বিন্দু যদি কাছাকাছি হয় তাইলে ক্ষমতাটা বেশি হয়, আর আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু যদি দূরে হয় তাইলে ক্ষমতাটা কম হয়। তাইলে তার মানে কি, যে আলোক কেন্দ্র থেকে দূরত্ব যত কম ক্ষমতা তত বেশি, আলোক কেন্দ্র থেকে দূরত্ব যত বেশি ক্ষমতা তত কম। তাহলে এটা কি কমের জন্য বেশি বা বেশির জন্য কম, সেটা কি সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক? ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তাহলে লেন্সের ক্ষমতা হচ্ছে ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক মোটামুটি ভাবে। তাইলে মানে ফোকাস বিন্দু যত কাছে তত তাড়াতাড়ি আলোক রশ্মিকে ছড়াই দিতে পারে, বা তত বেশি আলোক রশ্মিকে তত তাড়াতাড়ি ছড়াই দিতে পারে। এই জন্য ফোকাস বিন্দু যত কাছে আলোক রশ্মিকে তত তাড়াতাড়ি মিলিত করতে পারে, অথবা তত তাড়াতাড়ি একটা বিন্দু থেকে ছড়াই দিতে পারে। এই জন্য ফোকাস দূরত্ব বেশি হইলে লেন্সের ক্ষমতাটা কম, আর ফোকাস দূরত্ব কম হইলে লেন্সের ক্ষমতাটা বেশি হয়। বুঝলা ক্ষমতা নিয়ে মোটামুটি? ফোকাস দূরত্ব বললে তোমার চোখের সামনে কি ভাইসা ওঠে লেন্সের ক্ষেত্রে, বলো? যে সময় নাকি তোমার আমি বললাম যে ফোকাস দূরত্ব, তখন তোমার সামনে কোন দূরত্বটা ভাইসা ওঠে? লেন্সের আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যকার দূরত্ব। হ্যাঁ, লেন্সে আলোক কেন্দ্র আর প্রধান ফোকাসের মধ্যকার যে দূরত্ব, সেটাই তোমার চোখের সামনে ভাইসা ওঠে। ঠিক আছে? তাইলে ওই ফোকাস বিন্দুটা আলোক কেন্দ্র থেকে যত কাছে হবে লেন্সের ক্ষমতা হবে তত বেশি, আর আলোক কেন্দ্র থেকে যত দূরে হবে লেন্সের ক্ষমতা হবে তত কম। ঠিক আছে? এই জন্য ক্ষমতা এবং ফোকাস দূরত্বকে ব্যস্তানুপাতিক বলা হয়েছে। তাইলে শুরু করো, লেন্সের ক্ষমতাটা লেখো, সংজ্ঞার সমীকরণটা লেখো আর কি আজকে অ্যাটলিস্ট। লেন্সের ক্ষমতা।
লিখতেছো তাহলে কিছুটা? হ্যাঁ স্যার। আর বুঝছো কিনা দেখো যে ফোকাস দূরত্ব কম হইলে ক্ষমতা বেশি, ফোকাস দূরত্ব বেশি হইলে ক্ষমতা কম। ফোকাস দূরত্ব যদি কম হয় ফোকাস দূরত্বটা, তাহলে বুঝা যায় কি কাছাকাছি মিলাই দেয় নাকি দূরে যে মিলাইতে হয় তার কষ্ট করে? ফোকাস দূরত্ব যদি কম হয় কাছাকাছি। কাছাকাছি, তাহলে যে লেন্সটাকে কাছাকাছি মিলাইতে পারে তার ক্ষমতা তো বেশি হবেই নাকি? Yes, sir. এই জন্য আর কি এই জিনিসটা আসছে। লেখা হইলে ক নিচের নিচের দিকে যাইতে বলতো, নিচের দিকে কাটা পড়ছে না? এবং বিপরীত ক্রমে তারপর কি স্যার এটা ভাইস ভার্সা নাকি? VICE বিপরীত ক্রমে, মানে ভাইস ভার্সা মানে হচ্ছে যে এই যে প্রধান ফোকাস আলোককেন্দ্র থেকে যত বেশি দূরে অবস্থিত লেন্সের ক্ষমতা তত কম হবে। এই কথাটা না বইলা বিপরীত ক্রমে বলে দিচ্ছি আর কি। এটা সিস্টেম আছে, মানে বাইরে এইভাবে লিখে আর কি বিদেশি বইতে। তো হয়েছে। অতএব লেন্সের ক্ষমতার ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। লাস্টের লাইনটা একটু দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে
ইয়েস স্যার লিখেছি। স্যার লিখেছি। লিখেছি। স্যার আরেকটা বিট বাদ দেন। এসে স্যার ওই লাইনটা একবার। লেন্সের ক্ষমতাটা নিয়ে সামান্য একটু লেখা আছে, ওই লেখাটুকু লেখা দেবে আর কি। আচ্ছা তো কেমন আঁকলা না আঁকলা এগুলি তো স্যার লিখছি। পরে লিখো মাত্র একক। মাত্র এককটা লেখো। স্যার ডায়াপ্টারটা একটু বলবেন? তাহলে মাত্র এককটা হচ্ছে রাশি হচ্ছে ফোকাস দূরত্ব, তার ফোকাস দূরত্ব হচ্ছে একটা দূরত্ব, যেহেতু কাজেই তার মাত্রাটা হবে দৈর্ঘ্যের মাত্রা, সেটা হচ্ছে এল। আর যেহেতু ফোকাস দূরত্ব একটা দৈর্ঘ্য, কাজে তার একক হবে মিটার। আর পি হচ্ছে লেন্সের ক্ষমতা, তার মাত্রা এবং একক আমরা জানি না, বাইর করব। তাহলে সুতরাং পি এর মাত্রা, পি কষ্ট ছিল 1/f। তাইলে এফ এর মাত্রা বসাবো 1/f। এর মাত্রাটা বসাইলে মানে এল যদি বসাই তাহলে হয়ে যায় L⁻⁻1, যেটা নাকি লেন্সের ক্ষমতার মাত্রা। আর পি এর একক হইতেছে 1/মিটার, সেটাকে আমরা বলতেছি ডায়াপ্টার। ডায়াপ্টার বলতেছি। তাইলে ডায়াপ্টারের যে ডেফিনেশন সেটা এখানে আছে। সুতরাং 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি লেন্সের ক্ষমতা 1 ডায়াপ্টার। কোন একটা লেন্সের ফোকাস দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা 1 ডায়াপ্টার বলি। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াপ্টার এককটার ব্যাখ্যাটা। তারপরে 4 নম্বর বলছে চিহ্ন। উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক এবং অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক। মাত্রার একক বুঝানোর চেষ্টা করছি, যদি না বুঝে থাকো তাহলে বলো।
আমি তো এইটা দিই নাই, পিডিএফটা না। আসলে মার্কসের কাজ নিয়ে এত ব্যস্ত বলে কোনো কিছু মন থাকে না। পিডিএফটা দিতে হবে। তার ক্ষমতা শক্তি। লেখা হয়েছে। বিভূতি সাহেব ইয়েস স্যার। হয়েছে? নিচে তাহলে এই দুটো লাইন। হয়েছে কিনা? হুম, লিখা হচ্ছে কিনা? হ্যাঁ স্যার লিখেছি। দেবজিৎ, অনঙ্গ, হ্যাঁ স্যার লিখেছি। কারো বাকি আছে কি? বাকি নেই আশা করি। তাহলে আজকের মতো এই ক্লাসটি শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে মিট করছি। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. ওয়েলকাম। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম।